law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ ডিজিটাল সাক্ষ্য। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন কাজী মাহফুজুল হক সুপন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অব ল, ঢাকা ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে ডিজিটাল সাক্ষ্য বলতে আমরা আসলে কি বুঝি। ডিজিটাল সাক্ষ্য বলতে দুটি জিনিসকে আমরা বুঝাতে পারি। সংকীর্ণ অর্থে ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে সংগৃহীত বা সংরক্ষিত এবং স্থানান্তরিত তথ্য বা উপাত্ত, তার যতটুকু অংশ একটা মামলায় দুটি বিবদমান পক্ষের জন্য, যার পক্ষ যেতে পারে বিপক্ষ যেতে পারে, যখন আমরা আদালতে উপস্থাপন করব তখন সেটাকে আমরা বলি ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল সাক্ষ্য। আচ্ছা। আর ব্যাপক অর্থে যে কোনো তথ্য বা উপাত্ত যেটা আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে আদালতে উপস্থাপন করব সেটাও ডিজিটাল সাক্ষ্য হতে পারে। আমি যদি একটা উদাহরণ দিই, যে একজন হ্যাকার, সে তার ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে আরেকজনের কম্পিউটার সে হ্যাক করলো। অভিযুক্ত ব্যক্তির যে কম্পিউটার, সেখান থেকে কিছু তথ্য এবং উপাত্ত আমরা সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে আমরা আদালতে উপস্থাপন করতে পারি, সেটা একটা ডিজিটাল মোড অফ এভিডেন্স সংকীর্ণ অর্থে। আর ব্যাপক অর্থে একটা মোবাইল রাস্তায় পড়ে আছে, এটার কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই মোবাইলে এরকম একটা ভিডিও আছে যেটা দেখে মনে হচ্ছে একটা অপরাধ হয়েছে। এখন সেই মোবাইলের যে ভিডিওটা, এটাকে আসলে একটা সত্যিকার অর্থে একটা ভিডিও কিনা যেটা ধারণ করা হয়েছিল, এটা প্রমাণ করার জন্য কোনো লোক আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা বের করতে পারবো যে এই ভিডিওটা কি কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে নাকি আসলে একটা জেনুইন ভিডিও, সেটা এক ধরনের ডিজিটাল এভিডেন্স। আচ্ছা, তো ধরেন এমন যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেহেতু আজকাল মানে মোড অফ কমিউনিকেশন অনেক অ্যাডভান্সড, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু আজকাল যেহেতু মোবাইল ফোনে ক্যামেরার একটা অ্যাক্সেস খুব রিসেন্টলি খুব দেখা যায়, খুব ব্যাপক, তো অনেক সময় অনেক কিছু মানুষ রাস্তায় কোনো কিছু ঘটে ছবি তুলে ওটা পাঠিয়ে দিচ্ছে, ধরেন এটা ফেসবুকে শেয়ার করছে বা অন্যান্য কোনো জায়গায় শেয়ার করছে। সেরকম কোনো বিষয় কি ডিজিটাল এভিডেন্স হিসেবে কাজ করতে পারে? করতে পারে। আচ্ছা, এখানে আদালত যে সমস্যাটা পড়তে পারে যে এই ছবিটা কে তুলেছে তাকে হয়তো আমরা খুঁজে পাচ্ছি না। আদালত বলে যে অথেন্টিকেশন ছাড়া যে এটা আসলেই সত্যিকার অর্থে একটা ছবি কিনা যেটা আমরা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে আদালত, এই সমস্যার কারণে আদালত মনে করতে পারে এটা আমরা সাক্ষ্য হিসেবে নিব না। কিন্তু ডিজিটাল টেকনোলজি আদালতকে সাহায্য করতে পারে যে আমরা বলে দিতে পারবো যে এই ছবিটা আসলে ফটোশপ করা না, এটা একটা সত্যিকারের ছবি। এবং তখন এটা এরকম একটা নিশ্চয়তা সহ যখন প্রযুক্তি আমরা ব্যবহার করে আদালতকে দেখাবো, আদালত কিন্তু তখন সেটা গ্রহণ করবে। রাইট। আমাদের একটা টেলিফোন আছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। লাইনটা কেটে গেছে। তো বিচার প্রক্রিয়ায় ডিজিটাল সাক্ষ্যের গুরুত্বটা যদি একটু ব্যাখ্যা করতেন। আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ ভিশন নিয়ে সামনের দিকে আগাচ্ছি এবং আমাদের যে ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে, আমাদের সাইবার স্পেসটা দিন দিন বড় হচ্ছে, সাইবার স্পেসে যে আমাদের কর্মকাণ্ড এগুলো দিন দিন বাড়ছে, এবং এই কর্মকাণ্ডের মধ্যে কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ, দুইটাই বাড়ছে। তো যেমন আমরা চুক্তি করছি এখন, এই চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে আদালতে গিয়ে এই চুক্তিটা প্রমাণ করতে হবে। যদি আদালত ডিজিটাল সাক্ষ্য গ্রহণ না করে তাহলে কিন্তু ন্যায় বিচার পাবো না আমরা। আবার অপরাধের ধরনও পাল্টাচ্ছে সাইবার স্পেসে, এবং সেই অপরাধগুলো প্রমাণ করার জন্য কিন্তু আমাদের ডিজিটাল এভিডেন্স লাগবে, কারণ এই ধরনের অপরাধের ক্ষেত্রে একমাত্র ডিজিটাল এভিডেন্সই কাজে, রাইট, সাধারণত সাক্ষী থাকেন এবং ডিজিটাল এভিডেন্স ছাড়া আপনি সেটা প্রমাণ করা ঠিক হবে না। রাইট। তো আমাদের একটা টেলিফোন রয়েছে, সরি কেটে যাচ্ছে বারবার। রাইট। তো ডিজিটাল সাক্ষ্য আদালতে উপস্থাপনের জন্য আমাদের দেশে কি কি আইন প্রযোজ্য রয়েছে? আমাদের বেশ কিছু আইন আছে, তবে শুরুতে বলে রাখা দরকার যে এই আইনগুলো যদি আমরা সামগ্রিকভাবে দেখি এগুলো অপ্রতুল। আমাদের সরাসরি ডিজিটাল সাক্ষ্যের কথা যে আইনটা বলা আছে সেটা হচ্ছে 2012 সালের একটা আইন আছে আমাদের, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ওইটা 6 এবং 7 ধারায়। এরপরে আমাদের দেশের আদালতেও সাক্ষ্য উপস্থাপন করার জন্য আরো দুইটা আইন আছে যেখানে ভিডিও এভিডেন্সকে আদালতে আনা যায়। 2002 সালের দুইটা আইন, একটা হচ্ছে
আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, যেটা 2002 সালে, আরেকটা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সেখানে ডিজিটাল এভিডেন্সের কথা বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে ভিডিও এভিডেন্স আদালতে আনা যাবে। আমাদের যে মূল আইন, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সালে, সেখানে কিন্তু এই ধরনের কোনো কথাবার্তাই নাই। আর এটা খুব মজাদার যে আমাদের একটা আইন হয়েছে, সে আইনটা হচ্ছে অপরাধ সম্পর্কিত পারস্পরিক সহায়তা আইন 2012 সালের। সে আইনে বাংলাদেশের কেউ যদি এমন একটা অপরাধ করে যেটার প্রভাব অন্য একটা দেশে পড়ে, ওরা যদি আমাদেরকে রিকোয়েস্ট করে, আমরা ওই কম্পিউটার থেকে কিছু তথ্য আমরা তাদেরকে দিয়ে আমরা সাহায্য করবো তাদের মামলায়। সেখানে বিস্তারিত বর্ণনা আছে কিভাবে এই ধরনের এভিডেন্স আমরা সংগ্রহ করবো। কিন্তু আমাদের কোর্টে আমরা কিভাবে নিব ডিজিটাল এভিডেন্স গুলো, সেগুলো কিন্তু আমাদের কোন আইনে বিস্তারিত বলা নাই। আচ্ছা, আপনি বলছেন যে এখানে একটা বিশাল ডেভেলপমেন্টের একটা জায়গা আছে, যেখানে আরো স্পেসিফিক লজ দরকার, যেখানে স্পেসিফিক, যেমন আমাদের যে সাক্ষ্য আইন, যেটা মূল আইন, এখানে যে আমরা যে এক্সপার্ট ওপিনিয়নের কথা বলি, বিশেষজ্ঞ মতামত 45 ধারায়, এটা খুব ব্যাপক অর্থে ব্যবহার করলে আমরা এই সাক্ষ্যটা আনতে পারবো কোর্টে। কিন্তু আদালতগুলো হয়তো একটু দ্বিধার মধ্যে পড়বে যে আমরা আমাদেরকে আসলে এখতিয়ার আছে কিনা, এই জন্য স্পষ্ট আইন থাকা উচিত। রাইট। তো একটি কাগজ ভিত্তিক দলিল প্রমাণ করার জন্য আমাদের দেশে আইন আছে, সে আইন কি একটি ইলেকট্রনিক ডকুমেন্ট মানে ওই আইন দিয়ে দ্বারা কি একটা ইলেকট্রনিক ডকুমেন্ট প্রমাণ করা সম্ভব? আমরা যেটাকে আমরা বলি পেপার বেসড ডকুমেন্ট, যে কাগজ ভিত্তিক যে দলিল, সারা পৃথিবীতে এখন একটা সবাই একমত হচ্ছে যে কাগজ পরিবেশ বান্ধব নয় এবং কাগজ খুব ধীরে চলে, যে কারণে আমরা হয়তো কাগজ বাদ দিয়ে আস্তে আস্তে ইলেকট্রনিক ডকুমেন্টের দিকে যাচ্ছে, যেটা স্টোর করে রাখাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি সেখান থেকে তথ্য উদ্ধার করা যায় এবং এটা খুব দ্রুত পেপার সেভড হয়। এবং আমাদের যে আইনটা, একটু মনে রাখতে হবে যে আইনটা যে 1872 সালের আইন, অনেক পুরনো আইন। এবং আমাদের এই আইনটা যে প্রথম খসড়া যিনি করেছিলেন স্যার হেনরি সামারমেইন, সেই আইনটা ছিল আমাদের জন্য উপযোগী, বাট যেটা মেকুলে কমিশনের একটা চক্রান্ত ছিল যে এই দেশের আইন ওরা রাখবে না, যে কারণে ফিটজেন স্টিফেনের খসড়াটা তারা গ্রহণ করে আইন হিসাবে। এবং এই আইনটা গত 150 বছরে যেভাবে আধুনিকায়ন হওয়া উচিত ছিল সেরকম হয়নি, যে কারণে আমাদের আমরা যদি বলি একটা দলিল প্রমাণ করা বলতে আমরা কি বুঝি, অনেক কিছু হতে পারে। যে একটা দলিল আসলে আছে সেটা প্রমাণ করতে হতে পারে, একটা দলিলে কি লেখা আছে সেটা আমাদের প্রমাণ করতে হতে পারে আদালতে, বা একটা দলিল সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা সেটা আমাদের প্রমাণ করতে হতে পারে। আমাদের সাক্ষ্য আইনের যে কয়েকটা ধারা আছে, বিশেষ করে 61 থেকে 65, এখানে প্রাথমিক সাক্ষ্য এবং গৌণ সাক্ষ্যের কথা বলা আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি এভিডেন্স। জাস্ট এই দুইটা শব্দের কারণেই আমাদের ডিজিটাল সাক্ষ্যটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কারণ ডিজিটাল এভিডেন্স কম্পিউটারে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, মানে সব অরিজিনাল। এবং পেপারের যে আমাদের ডেফিনেশন দলিলের আমাদের সাক্ষ্য আইনে, যদিও সেটাকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 87 ধারা দিয়ে সংশোধন করে সেখানে ইলেকট্রনিক ডকুমেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে, তারপরেও আদালতে কিভাবে আমরা এই দলিলগুলো প্রমাণ করব এর কোন নিয়ম নীতি এখন আমরা জানি না। আচ্ছা, তো এখানে একটা বিশাল ভ্যাকুয়াম আছে যেটা করতে হবে। এবং আপনি বললেন বেশ কিছু আইনের কথা, এবং বেশ কিছু আইনের মধ্যে তারপরেও কোনো কিছু স্পেসিফিক্যালি বলা হচ্ছে না যে কিভাবে সেটা প্রেজেন্ট করা হবে। এবং আপনি একটা আইনের কথা বলছিলেন যেখানে বলা আছে যে ভিডিও প্রেজেন্ট করা যাবে অ্যাজ এভিডেন্স। তো সেই যে আইনের ধারা দ্বারা এটা করা যায়, সেটার দ্বারা কি একইভাবে আমরা ওই মোবাইল এভিডেন্স হোক বা কম্পিউটার এভিডেন্স হোক সবকিছুকে একভাবেই আমাদের এখনকার আইনগুলোর একটা বড় সমস্যা আছে। আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমাদের যে দণ্ডবিধি ওইটা একটা কোড, এবং ওইটার যে কোড ক্যারেক্টার চরিত্রটা এটা আমরা নষ্ট করে ফেলেছি। এবং আমরা যখনই সমস্যায় পড়ি নতুন একটা ফৌজদারি আইন তৈরি করি, এবং এই আইনগুলো তৈরি করতে করতে এরকম একটা অবস্থা হয়েছে যে কোনটার সাথে সংঘর্ষ হয়, আমাদের যারা আইন প্রণেতা বা আইন যারা ড্রাফট করেন তারা অত ঝামেলা না গিয়ে তারা একটা ধারা যোগ করে দেন, আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই বলা থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে, এরকম একটা বিধান ওনারা রেখে দেন। এর কারণ আসলে আমরা জানি না যে কোন আইন কোনটাকে সুপারসিড করবে। এমনিতে মনে হতে পারে সর্বশেষ আইনটাই আমরা মানবো। আরেকটা সমস্যা হচ্ছে যে প্রত্যেক আইনে বলা আছে যে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে, তার মানে ভিডিও এভিডেন্স শুধুমাত্র ওই আইনে যে অপরাধগুলো বিচার হচ্ছে হয়তো শুধু অপরাধ প্রমাণ করার জন্য আমরা এটা নিতে পারবো, অন্য কোনো অপরাধ আমরা পারবো না। আবার একটা ভ্যাকুয়াম রয়ে যাচ্ছে। রাইট। তো আদালতে সাইবার ক্রাইম প্রমাণের জন্য ডিজিটাল সাক্ষ্য গ্রহণের নিয়মগুলো কি যদি একটু ব্যাখ্যা করতেন? যেখানে আইন অস্পষ্ট সেখানে সাধারণত যেটা হয় আমরা যে অনেক বছর ধরে আদালত লয়ার এরা প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় চলে আসে। আমাদের দেশে ডেভেলপমেন্ট ওভাবে হয়নি।
পৃথিবীর যে কোনো দেশে, বিশেষ করে ইউরোপ এবং উত্তর আমেরিকায় কম্পিউটার ক্রাইম বা সাইবার ক্রাইম যেগুলো হয়, এগুলোর এভিডেন্স কালেক্ট করার কতগুলো পদ্ধতি আছে। প্রথম নিয়মটা আমাকে যেটা মানতে হবে যে আমি অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে কম্পিউটারটা আমি জব্দ করলাম এবং আদালতে যে আমি সাক্ষ্যটা হাজির করলাম, এই মাঝখানে আমাকে প্রতিটা সেকেন্ডের জন্য ব্যাখ্যা করতে হবে যে কখন কার কাছে ছিল এটা। এটাকে আমরা বলি জিম্মা, ধারাবাহিকতা বা চেইন অফ কাস্টডি। এটা যদি কোনো জায়গায় ভেঙে যায়, এভিডেন্স এটা আদালত অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে কতগুলো বিশেষ নিয়ম আছে যে এই এভিডেন্স আমি কিভাবে সংগ্রহ করব। আমি গিয়ে দেখলাম অভিযুক্ত সে হ্যাকিং এ ব্যস্ত, তার কম্পিউটার অন, এই কম্পিউটারটা আমি কিভাবে অফ করব তার কতগুলো নিয়ম আছে। এখানে ছবি তুলতে হবে, নোট নিতে হবে, পেছনের ছবি তুলতে হবে, কোন পোর্টে কোন পেরিফেরাল লাগানো আছে, তারপরে এটা বিশেষ একটা গাড়িতে তোলা হবে, কারণ হার্ড ডিস্ক এটা এটা কিভাবে আমরা একটা ল্যাবে নিব, ল্যাবে গিয়ে কিন্তু এই হার্ড ডিস্কটাকে অন্য একটা বিশেষ কম্পিউটারে সেকেন্ডারি ড্রাইভ হিসেবে লাগাতে হবে, সেটার একটা ইমেজ তৈরি করা হবে, এরপর সেটার একটা হ্যাশ ভ্যালু তৈরি করা হবে। হ্যাশ ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, এই কারণে যাতে অভিযুক্ত ব্যক্তি এই ডিফেন্স না নিতে পারে কোর্টে যে এখানে ইমপ্লান্টেড এভিডেন্স আছে। তো এই নিয়মগুলো মানতে হবে। এই নিয়ম না মানলে এগুলো আদালত গ্রহণ করবে না। এই প্র্যাকটিসগুলো আমাদের দেশে এখনো ওভাবে ডেভেলপ করেনি। আমরা আবার এই প্রশ্নে ফেরত এসেছি, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা যে জমিন একটা আসলে যে আমি রেকর্ড বিরোধী একটা মামলা করছি, ঠিক আছে? আচ্ছা, ওয়ারিশের জমিনে যে হারা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছে, বুঝছেন? জি। যে ওয়ারিশ বলে যে ওয়ারিশের জমি বলে দিব না, হারা এরকম কথা বলতেছে। আচ্ছা, মানে এর উপরে হাত আছে, হারা বাড়িতে ম্যাজিস্ট্রেট আছে, সাব রেজিস্ট্রার আছে। আচ্ছা, তো এই বিষয় নিয়ে কি আপনি কোন আইনজীবীর পরামর্শ করেছেন? জি জি, আইনের পরামর্শ করছি, রেকর্ড বিরোধী মামলা করছি। আচ্ছা, তো এখন আপনার আইনজীবী কি বলছেন? আমার আইনজীবী বলছে যে পুরানা যে দলিলগুলি আছে, যে হারার যে 2 ভাইয়ের জমিগুলি বিক্রি করা হচ্ছে, এই জমিগুলির মানে যে এই দলিলগুলি, ঠিক আছে? সময় দিয়েছে না, সরকার সময় দিতে চাইতেছে না। বুঝতে পারছি, এটা তো এমন একটা বিষয় যেটা আসলে কাগজপত্র ছাড়া আমাদের পক্ষে কোনো কিছু বলাটা আপনার জন্য ন্যায়কর হবে না। তো আপনি বেস্ট হয় আপনার আইনজীবীর সাথে পরামর্শ করেন এবং তাকে জিজ্ঞেস করুন যে কি ধরনের স্টেপ নিলে জিনিসটা তাড়াতাড়ি ভাবে ঠিক করা যায়। একটু বলছেন যে ওয়ারিশ কোনো বাতিল আসেনি, ওয়ারিশ কোনো তামাদি আছে? ওয়ারিশ কোন তামাদি আছে মানে, তো তামাদি তো অন্য জিনিস এবং ওয়ারিশের সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে ওয়ারিশের কোনো সম্পর্ক নেই। যে বিষয়বস্তুর সাথে এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। ধন্যবাদ। জি, এটা অপ্রাসঙ্গিক তো আছে, কিন্তু তারপরে আপনি যেটা জানতে চাচ্ছেন তামাদির সাথে এটা ওয়ারিশের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে আপনি বলছেন যে এখানে একটা খুব কেয়ারফুল থাকার একটা বিষয় রয়েছে যে আপনি যখন ডিজিটাল এভিডেন্সটা সংগ্রহ করছেন, এখানে দক্ষ লোকজন লাগবে যারা এই যেকোনো ডিজিটাল মোড নিয়ে একটু কমফোর্টেবল এই সাক্ষ্য যারা সংগ্রহ করবে তাদেরকে ভালো প্রশিক্ষণ থাকতে হবে এবং আইন কানুন সম্পর্কে তাদের একটা ধারণা থাকতে হবে, ভালো ধারণা, যে আমার কোন কোন আচরণের কারণে এই সাক্ষ্যটা বাতিল হয়ে যেতে পারে আদালতে, সেটাও তাদের জানতে হবে। রাইট। এবং সাইবার ক্রাইম প্রমাণ করতে হলে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ ও আদালতে উপস্থাপনের জন্য কি কোনো বিধান আমাদের দেশে আছে? আমাদের সাইবার ক্রাইম নিয়ে অনেকগুলো আইন আছে। এর মধ্যে প্রধান আইন যেটাকে বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, সেখানে আসলে কিছুই নাই কিভাবে এই এভিডেন্স কালেক্ট করতে হবে। তারপরে আমাদের যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সেখানে বলা আছে যে যেগুলো ডিজিটাল মিডিয়া, একটা পেন ড্রাইভ বা একটা সিডি ডিভিডি বা একটা কম্পিউটার হার্ড ডিস্ক, এগুলো আদালতে উপস্থাপন করা হবে। সমস্যাটা কিন্তু ওই জায়গায় না, সমস্যাটা হচ্ছে যে আমরা এই সাক্ষ্যটা কিভাবে আদালতে হাজির করব, সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। এবং আমরা কিন্তু সাইবার ক্রাইম যে প্রমাণ করব আদালতে, আমাদের এমনিতে ফৌজদারি বিচার ব্যবস্থাটা কিন্তু রিমান্ড এবং স্বীকারোক্তি ভিত্তিক হয়ে গেছে অনেকটা। এমনিতেই আমাদের সায়েন্টিফিক যে সাক্ষ্য বা যেটাকে আমরা বলি ফরেনসিক সাক্ষ্য, সেটা কিন্তু এমনিতে কম আসে আদালতে। তো ডিজিটাল, আমরা একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একটা টেলিফোন আছে, আবার আমরা প্রশ্ন ফেরত আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার বাড়ির অংশ 2.5 কাঠা। জি, আমি তো সাউন্ডটা কমিয়ে নিই। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। আমার প্রশ্ন, জি হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ির অংশ 2.5 কাঠা, আমার বাড়ি কুষ্টিয়া জেলাতে।
জি। তো আমি আমার বড় ভাইকে খুব ভালোবাসি। এখন আমার বড় ভাই আড়াই কাঠের উপরে বাড়ি বানিয়ে ফেলেছেন, কিন্তু আমি স্যার দুই ভাই একসাথে থাকি, কিন্তু আমার ভাবি হয়তো এটাকে মেনে নিতে পারেন না। এই অবস্থা আমি কি করব? কিন্তু আমি আমার ভাইকে খুব ভালোবাসি, ভাইও আমাকে খুব ভালোবাসি। রাইট। এখন এটা তো আপনার আপোষ নিজেদের মধ্যে এটাকে সর্ট আউট করতে হবে, আর যদি সর্ট আউট করে যদি এটা আইনি প্রক্রিয়ায় চলে যায় তাহলে অবশ্যই আপনাকে একজন আইনজীবীর পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। তো যেটা বলছিলাম, তো বলছেন যে আর কোনো মানে উপস্থাপন করাটাতে একটা প্রবলেম দেখা দিচ্ছে। আর এখানে আমাদের অনেক যন্ত্রপাতিও লাগবে আমাদের, যে কারণ এখানে খুব উন্নত প্রযুক্তিও লাগবে এগুলো। আর আইনের কতগুলো সমস্যা আছে, যে আমরা যে কম্পিউটার আমরা সন্দেহ করছি যে এই কম্পিউটার থেকে অপরাধ করা হয়েছে, সাক্ষ্য শুধু সেই কম্পিউটার থেকেই না, এখানে যারা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের যে কম্পিউটার, যেটা সেখানেও কিন্তু সাক্ষ্য থাকতে পারে, যেটাকে আমরা বলি ট্রাফিক ডেটা। সেই ট্রাফিক ডেটা আমাদের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবে, এই ধরনের কোন আইন কিন্তু আমাদের দেশে নাই। আচ্ছা, তো এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ডেটা মিসিংও হতে পারে। এটা মনে রাখতে হবে, যারা এই সাইবার ক্রাইম গুলো করে তারা কিন্তু ইন্টেলিজেন্ট, এবং এদের বেশিরভাগই হচ্ছে টিনেজ, এবং এরা এক্সপার্ট, দক্ষ, এবং এরা যখন একটা ক্রাইম করবে খুব তাড়াতাড়ি কিন্তু তারা এভিডেন্স গুলো এলিমিনেট করে ফেলবে। যে কারণে আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা থাকবেন তাদেরকে আরো বেশি দক্ষ হতে হবে, যাতে এই ভঙ্গুর ক্ষণস্থায়ী যে সাক্ষ্য এটাকে খুব দ্রুত যাতে তারা সংগ্রহ করতে পারে। বুঝতে পারছি। তো আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল এভিডেন্স সংগ্রহ উপস্থাপনে আপনার কি মনে হয়, কতটুকু প্রস্তুত? আমাদের পুলিশের একটা বিভাগ সিআইডি, ওখানে একটা ল্যাব হচ্ছে, এবং এদের যথেষ্ট প্রশিক্ষণ আছে, এবং এরা যথেষ্ট পারঙ্গম। সমস্যাটা হবে আইনি সমস্যাটা হচ্ছে যে প্র্যাকটিসটা কিন্তু এখনো আমরা ডেভেলপ করতে পারিনি, যে কিভাবে আমরা আদালতে আনবো, এভিডেন্স কালেক্ট করলাম আমরা, এবং এই যে নিয়মগুলো, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা ওরকম তৎপরতা দেখি নাই যে সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে আমাদের ওই টিম ওখানে গিয়েছে, গিয়ে সাক্ষ্য সংগ্রহ করেছে, এবং সেটা আদালতে গিয়েছে, এবং সেই ডিজিটাল এভিডেন্সের উপর ভিত্তি করে একটা রায় হয়েছে, আমরা কিন্তু এখনো দেখি নাই। রাইট। আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন প্লিজ। আচ্ছা আপু, জি বলুন। আমাদের বাংলাদেশের আইনে এখনো নাকি বলে যে মেয়েদেরকে বাবার সম্পত্তি দেওয়া যায় না, বা যেরকম একটা জিনিস। তো আসলে এটা কিরকম কি অল্প দেয় না অনেক সময় ভাইয়েরা মেয়েদেরকে? আচ্ছা, ধন্যবাদ। একজন বাবা বা মা জীবিত অবস্থায় তার মেয়েকে সম্পত্তি দান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, এবং এটাতে কোনো আইনি বাধা নাই। আইনে এমন কিছু বলা নাই যে একটা মেয়ে সন্তান একটা মুসলিম পরিবারে সে তার পিতার সম্পত্তি পাবে না, এরকম কোনো কথা কোথাও বলা নেই। সো আপনি যদি এরকম কিছু শুনে থাকেন তাহলে সেটা অবশ্যই ভুল শুনেছেন। আমাদের আরো টেলিফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী, আমার পৈতৃক সম্পত্তি আছে সিলেটে। একটু জোরে কথা বলবেন, আমরা শুনতে পাচ্ছি না। আমার ওই যে পৈতৃক সম্পত্তি, আমার রেকর্ডীয় সম্পত্তি, জি, মৌজা হলো নূরপুর, কিন্তু একটা দলিল পড়ছে জি জোয়ার নূরপুর নাম দিয়ে। এটা কি আমি করতে পারি? আচ্ছা, এটা রেকর্ড কারেকশন যেটা আমার মনে হচ্ছে। আপনাকে এই বিষয় নিয়ে আমরা কোনো কাগজপত্র না দেখে, আমার জায়গাটা অন্যের জন্য। আচ্ছা, তারপরে আমরা কাগজপত্র না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আপনি এ বিষয়ে একজন আইনজীবীর পরামর্শ নেন। ধন্যবাদ। আমাদের আরো একটা ফোন আছে। যাই হোক, যেটা বলছিলাম যে আসলে আপনি বলছেন যে এরকম কোনো উল্লেখযোগ্য মানে এক্সাম্পল নেই যেখানে একটা ডিজিটাল এভিডেন্স দ্বারা একটা কোনো কিছু প্রমাণিত হয়েছে। তো এখানে ইকুইপমেন্টের মানে বা ইকুইপড হওয়ারও একটা বিষয় আসছে আইনটাকে ডেভেলপ করার পাশাপাশি। সেটাও লাগবে, দুটোই লাগবে আমাদের। রাইট।
তো এই যে ডিজিটাল, এখন যেহেতু আমরা খুব ডিজিটাইজড একটা ওয়ার্ল্ডে চলে এসেছি এবং এভরিথিং ইজ বিং ভেরি ডিজিটাল, তো সেক্ষেত্রে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহের নিয়ম কানুনের অভাবে আমাদের কি কি অসুবিধা হতে পারে বলে আপনার মনে হয়? অনেকগুলো অসুবিধা হবে। প্রথমত আন্তর্জাতিক বাণিজ্যে আমরা পিছিয়ে যাব। জি, কারণ আন্তর্জাতিক যে চুক্তিগুলো হবে, আমাদের দেশের ব্যবসায়ীরা বিদেশি ব্যবসায়ীদের সাথে যে চুক্তিগুলো করবে, ইডিআই যে আমরা এটাকে বলি ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, এটা নিয়ে এই ধরনের চুক্তি নিয়ে যদি কোনো বিরোধ হয় এবং সেটা যদি আমাদের আদালতে যায় এবং আমাদের আদালতে যদি এই ইলেকট্রনিক যে একটা এগ্রিমেন্ট সেটা আমরা প্রুভ করতে না পারি, তখন কিন্তু বিদেশি আস্তে আস্তে পিছিয়ে যাবে। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা যে সাইবার অপরাধ যেগুলো হচ্ছে সেগুলো আমরা ঠিকভাবে বিচার করতে পারবো না। সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার জন্য মানুষের যে প্রেরণা বা আস্থা, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তৃতীয় যে সমস্যাটা হবে যে আমাদের দেশের কেউ কিন্তু বিদেশে একটা কম্পিউটার হ্যাক করতে পারে বা এমন একটা অপরাধ করতে পারে যার টার্গেট বিদেশে একটা কম্পিউটার। তখন কিন্তু ওরা আমাদেরকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারে যে তোমরা একটা এভিডেন্স কালেক্ট করে দাও। এখন যদি আমাদের নিয়ম কানুন না থাকে, ওরা আস্তে আস্তে ভাবা শুরু করবে যে আর আসলে কিছু নাই এদের দেশে, আমাদের উপর ওদের আস্থা কমতে থাকবে। এবং সেক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল কোনো ক্রাইম হলে একটা এভিডেন্স সংগ্রহ করার বিষয়ে একটা সমস্যা থেকে যাবে। আমাদের যে আইনটা হয়েছে যে অপরাধ সম্পর্কিত পারস্পরিক সহায়তা আইন, যেটা 2012 সালের, এটা সামনের দিকে যাওয়ার জন্য একটা চমৎকার আইন। সাইবার ক্রাইম নিয়ে যে একটা ইন্টারন্যাশনাল ট্রিটি আছে, যেটাকে আমরা সংক্ষেপে বুদাপেস্ট কনভেনশন বলি, সেখানে কিন্তু বহিঃসমর্পণ বা এক্সট্রাডিশনের একটা বিধান আছে যে আমাদের দেশ থেকে কেউ যদি একটা সাইবার ক্রাইম করে, বাইরের দেশ থেকে যদি কেউ তাকে বহিঃসমর্পণ করতে বলে, তখন কিন্তু পৃথিবীর প্রতিটা দেশ চাইবে যে যদি তার বিরুদ্ধে ভালো সাক্ষ্য প্রমাণ না থাকে আমরা তাকে বহিঃসমর্পণ করব না। কিন্তু ভালো এভিডেন্স বলতে আমরা কি বুঝবো? আমাদের যদি নিজেদের কোনো কিছু না থাকে, এভিডেন্স আমরা কালেক্ট করে দেখলাম যে না আসলেই তার বিরুদ্ধে যে অভিযোগ, যে সাক্ষ্য আমরা জোগাড় করেছি, এটা দিয়ে কনভিকশন হতে পারে, তখনই কিন্তু একটা দেশ রাজি হবে। এবং যখন আমরা এটা পারবো না, তখন বাইরের দেশের লোকেরা যখন আমাদের কম্পিউটার হ্যাক করবে, তখন যখন আমরা রিকোয়েস্ট করবো ওদেরকে, ওরা কিন্তু আমাদের ডাকে সাড়া দিবে না। ওরা বলবে যে এবং আমরা কোন পয়েন্টে সেটাকে বাধা দেব সেটাও তো আমাদের বুঝতে হবে। এখানে আরো কিছু এডুকেশনের ব্যাপারও রয়েছে, আমার মনে হয় ট্রেনিং এর ব্যাপার রয়েছে, ফ্যাসিলিটিজ ইকুইপ করার ব্যাপার রয়েছে। তা আমাদের আরো কিছু ফোন রয়েছে। হ্যালো হ্যালো, আচ্ছা, জি, লাইনটা কেটে গেছে। রাইট। তো আইন শিক্ষায় এই বিষয়টির অবস্থান কতটুকু? যদি আমরা আইন শিক্ষার কথা বলি, আমাদের যে সমস্ত সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আইন পড়ায়, সেখানে কিছু কিছু জায়গায় সাইবার লটা পড়ানো হয়, সব খুব অল্প জায়গায়। এবং সেখানে আবার এই ডিজিটাল সাক্ষ্যটা পড়ানো হয় না সব জায়গায়। এটা একটা সমস্যা। তবে এখন যে আমাদের নিম্ন আদালতের বিচারকদের যে এটা হচ্ছে, নতুন করে প্রশিক্ষণের যে নীতিমালা হচ্ছে এবং যে ম্যানুয়ালগুলো হচ্ছে, সেখানে আমরা সহকারী জজ থেকে একদম জেলা জজ পর্যন্ত প্রতিটা স্তরে যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের ভেতরে আমরা এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি যে কিভাবে একটা ইলেকট্রনিক ডকুমেন্ট প্রুভ করতে হয় আদালতে বা একটা। কারণ অনেকে মনে করে যে ডিজিটাল এভিডেন্স শুধু সাইবার ক্রাইম যে আদালত তারা দেখবে তাদের কাছেই যাবে, এটা নাও হতে পারে। আমি একটা ভিডিও পেলাম, সেই ভিডিওতে একটা সিসিটিভি ফুটেজ যে কেউ হয়তো একটা স্টোর থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, এখন তার বিরুদ্ধে তো আর আইসিডি একটা মামলা হবে না, একটা ফৌজদারি আদালতে মামলা হবে, চুরির মামলা। সেখানে কিন্তু ডিজিটাল এভিডেন্স রাখতে পারে যে অভিযুক্ত ব্যক্তি যে আদালতে দাঁড়িয়ে আছে এবং ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে দুইজন এক কিনা, সেখানে কিন্তু আমাদের ডিজিটাল এভিডেন্স লাগবে, যে কম্পারিজন, ফরেন্সিক কম্পারিজন, যে আসলে এই লোকটা কিনা। তো যে কারণে বিচারকদেরও ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। এবং নতুন যারা লয়ার বা এখন যারা মাঝবয়সী লয়ার, এরা কিন্তু অনেকেই সাইবার ল পড়েননি, কারণ সাইবার ল কিন্তু নতুন একটা জিনিস। তো আমার মনে হয় যে যারা বিশেষ করে ফৌজদারি মামলা যে সমস্ত বিচারকরা করেন, তাদেরও একটা প্রশিক্ষণের দরকার আছে, কারণ বিবর্তন তাদের দ্বারাই হয়, লয়ারদের মাধ্যমে। এবং অনেক জায়গায় যেটা অস্পষ্ট, লয়াররা স্পষ্ট করে দিতে পারেন এটা আদালতের কাছে, যে না আইনে হয়তো ব্যাখ্যাটা ওইভাবে দেওয়া নাই, কিন্তু আমরা এটাকে একটা ওয়াইডার ব্যাখ্যা দিতে পারি, ব্যাপক ব্যাখ্যা, এবং আদালত এটা গ্রহণ করতে পারে। রাইট। আমাদের আরেকটা টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, জি, আমি ময়মনসিংহ থেকে বলতেছি। জি, বলুন প্লিজ।
জি, আমরা সংখ্যালঘু। আমার আব্বাকে 1954 সালে জমির জন্য মেরা ফেলেছিল। আচ্ছা, তারপরে আমরা গ্রামে কোনোদিনও যাইতে পারি নাই। এই জমিগুলি এখন সবকিছু তালিকায় চলে গেছে। আচ্ছা, ওই যে যারা আমার ফাদারকে মারছিল তারাই আবার জমিগুলি দখল করে, তারা কোনো রেকর্ড টেকর্ড কিছুই করাই না। এগুলি অর্পিত তালিকায় আছে, কিন্তু এখন অর্পিত খ তালিকায় আছে। গভর্নমেন্ট বলতেছে এগুলি আমাদেরকে রেকর্ড করে দেওয়ার জন্য, কিন্তু এসিডেন্ট রেকর্ড দিতেছে না, আমার দখল নাই। কিন্তু আমার কথা হল এসিডেন্ট বলতেছে জমিগুলি কিভাবে এত জমি আপনাদের কিভাবে মানুষের দখলে গেল। আমার ফাদারকে মারার পরে আমরা কোনোদিনই আমরা ওইদিকে যাইতে পারি নাই। আমার কথা মানে তার ছেলে মানে আরো বড় ছেলে মারা গেছে। আমরা এইভাবে হাওয়ার মধ্যে ঘুরতেছি, বাতাসে বাতাসে বালিতে বালিতে ঘুরতেছি। আসলে এটার কোনো প্রতিকার আমরা পাবো কিনা? আচ্ছা, এই বিষয় নিয়ে আমার মনে হয় বেস্ট হচ্ছে আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে যারা ল্যান্ড বিষয়ক প্র্যাকটিস করে থাকে তাদের সঙ্গে একটু পরামর্শ করুন, কারণ আপনার কি কি প্রমাণ রয়েছে আপনার সেই পৈতৃক সম্পত্তি রিলেটেড সেগুলো সবকিছু দেখে একজন আইনজীবী আপনাকে ঠিক মতন পরামর্শ দিতে পারবে। আমাদের হ্যালো, জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন প্লিজ। হ্যাঁ, আমার বিষয়। জি বলুন। আমি বলতেছি আমার আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমার একটা জায়গার আর কি, আপনার আমার 15 শতক জায়গা আর কি, এখানে 15 শতক আমাকে রেকর্ড দিয়ে আমার কাছের নামে 10 শতক নেওয়া গেছে, বুঝছেন? জি, আমি ওইটা দেওয়ানি মামলা করছি ত্রিপুরে। আমি আজকে দীর্ঘ 1.5 বছর হয়ে গেছে ত্রিপুরে দেওয়ানি মামলা করছি। এখন পর্যন্ত আমার ম্যাজিস্ট্রেট সামনে মামলাটা হাজির করে নেয় আর কি। আমি বাদী বিবাদী উভয়ই সাক্ষ্য দিয়েছি যে এটা ভুলবশত হয়েছে, কিন্তু আমাদের উকিল হিসাবে হয়তো আমাকে ম্যাজিস্ট্রেট সামনে নিতে গেল। আমি এই জায়গাটা কিভাবে সঠিকভাবে মানে এটা আপনার আইনজীবীর সাথে পরামর্শ করেছেন? আচ্ছা, তো এখানে এই বিষয়ে অনুষ্ঠানে আমাদের কাগজপত্র না দেখে এভাবে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আপনি বেস্ট হচ্ছে আপনার আইনজীবীর সাথে ঠিক মতো কাগজপত্র নিয়ে বসে কথা বলুন, সেভাবে এগিয়ে চলুন। তো আমরা যেটা বলছিলাম যে এখানে আইন শিক্ষায় এই বিষয়টি একদম ঠিক যেভাবে আপনার আসা উচিত সেভাবে আপনি বলছেন যে আরো ব্যাপকভাবে আসা উচিত। আমাদের আইন কমিশনের একটা প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে যে আইন শিক্ষায় যে সাইবার স্পেস বা সাইবার ল, এগুলো নিয়ে ইনফরমেশন টেকনোলজি ল, এগুলো নিয়ে আরো বেশি কোর্স থাকা উচিত। এবং এখানে কারণ আমাদের আস্তে আস্তে আমরা ডিজিটাল বাংলাদেশ ভীষণটাই তো এরকম যে আস্তে আস্তে আমরা ডিজিটাইজড হব, আস্তে আস্তে সব জায়গায় ইন্টারনেটে আমাদের পদচারণা বাড়বে। এবং একটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় রয়েছে যে আমাদের ল্যান্ড ডকুমেন্টসও এখন উদ্যোগ নিয়েছেন সরকার যে একটা ডিজিটাইজড হয়ে যাবে। হ্যাঁ, এটা কতগুলো সুবিধা আছে। কারণ একটা জায়গায় আমার যে খতিয়ানের কপি আনতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় মানুষের। এখন আমি যদি এখন জানি যে আমার পুরো রেকর্ড অফ রাইটস একটা কম্পিউটার আছে, একটা ডাটাবেজে, আমি যদি গিয়ে বলি আমার খতিয়ান নাম্বার এখন একটা কপি দেন, তার পক্ষে কিন্তু এখানে গড়িমসি করা খুব কঠিন হবে। একটা সার্চ দিতে হবে শুধু তাকে, রাইট? সো যেটা এখন হয়তো অনেকটা ভোগাচ্ছে সবাইকে, সেই জিনিসটা হয়তো অনেকটা কমে আসবে, আমরা আশা করব তাই। তো ডিজিটাল সাক্ষ্য ব্যবহার বাড়াতে গেলে আপনার কি মনে হয় আমাদের কি কি করা উচিত? আমাদের যে আইনগুলো আছে এই আইনগুলো বিচ্ছিন্ন। যেমন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বলা আছে যে ডিজিটাল এভিডেন্স আদালত আনা যাবে, কিন্তু মূল আইন যেটা আমাদের আইসিটি অ্যাক্ট, সেখানে কিন্তু কিছু বলা নাই। এখান থেকে একটা কনফিউশন তৈরি হতে পারে যে এখানে হয়তো আনা যাবে না। তো আমাদের আইনগুলো সব জায়গায় এই যে সমন্বয়ের যে অভাবটা, এটা একটু পূরণ করতে হবে। এবং আমাদের যে মূল যে আইনটা সাক্ষ্য আইন, এখানে যদি একটা সেকশন রাখা যায় যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে রাষ্ট্র বা সরকার বিধিমালা প্রণয়ন করতে পারবে, এবং সেই বিধিমালার মধ্যে কিন্তু আমরা
এই প্রতিটা জিনিস নিয়ে আসতে পারে, যে কিভাবে আমরা একটা এভিডেন্স আমরা সংগ্রহ করব, কিভাবে আদালতে উপস্থাপন করব, সেই বিষয়গুলো করতে পারে এখানে। সেখানে একটা বিশাল স্কোপ আছে একটা ডেভেলপমেন্ট করার। তো আমরা আসলে খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।